নবম শ্রেণীর পাঠ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গদ্যটির এর আগের পর্বে তোমাদের কাছে 5টি প্রশ্ন আলোচনা করেছিলাম উত্তরসহ। আজকে দেখো যতটা টেক্সট পোর্শন ধরে আলোচনা হয়েছিল প্রশ্ন উত্তর সহযোগে, তার পরের অংশ থেকে কিছু প্রশ্ন দিয়েছি এবং উত্তর আলোচনা করছি। দেখো আজকে 6 দাগের প্রশ্ন থেকে তোমাদের আলোচনা করব। প্রশ্নটা দেয়া হয়েছে, কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। কথকের এই ধরনের ভাবনার কারণ কি? 3 নাম্বার দেওয়া হয়েছে। এর সঙ্গে অথবা দিয়ে একই উত্তর হবে। আর একটা প্রশ্ন রয়েছে, দেখো, লিখলুম তাকে নিয়েই। কে কাকে নিয়ে কেনই বা লিখেছিলেন? এতেও 3 নাম্বার। তাহলে এখানে উত্তরটা হবে মূলত তোমাদের বইয়ের এই দুটো প্যারা ধরে। দেখো এই যে ঘরোয়া লোকের কাছে যে লাইনটা ছিল, যে কয়েকটি ঘরোয়া মানুষের কাছে, এই লাইনটা ধরে দেওয়া হয়েছে, আর লিখলুম তাকে নিয়ে এই দুটি লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে এখানে উত্তরটা প্রথমে উৎস উল্লেখ করলে তারপরে বলবে যে গল্পের কথক সুকুমারের কাছে একদিন একটি পত্রিকা থেকে ফরমাস এসেছিল তার ছেলেবেলার গল্প শোনাবার জন্য বা লেখার জন্য। তা সুকুমার সেখানে নিজেকে নিতান্ত এক সামান্য ব্যক্তি বলে মনে করেছিলেন এবং তার ছেলেবেলার গল্পে কারোর কোনো আগ্রহ বা কৌতূহল জাগবে না বলেই মনে করতেন। তাছাড়া তার জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা নেই যেটা তিনি পত্রিকায় লিখে জানাবেন বা শোনাবেন অন্য কাউকে। তা কর্তৃপক্ষের সেই পত্রিকার কর্তৃপক্ষরা তাকে ছাড়লেন না, কেননা সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ অর্থাৎ যে কোনো বিখ্যাত কবি সাহিত্যিকেরা কেউই এই পত্রিকার কর্তৃপক্ষকে পাত্তা দেয়নি। অতএব কথকের কাছেই, সুকুমারের কাছেই তাদের দাবি যে তার ছেলেবেলার গল্প শুনিয়ে কোনো একটি লেখা তাদের পত্রিকায় দিতে হবে। তা তখনই কথক ভেবেছিলেন যে তিনি নির্ভয় লিখতে পারেন, যেহেতু এই পত্রিকা সেরকম নামি দামি পত্রিকা নয়। এই পত্রিকার সঙ্গে যারা সংযুক্ত কেবল তারাই এদের একমাত্র পাঠক। সুতরাং তার আত্মকথার কাছে মানে কারোর কাছে সেরকম স্পর্ধার বিষয় বলে মনে হবে না। এ কারণেই তিনি মনে করেছিলেন যে কয়েকটি ঘরোয়া মানুষের কাছে তিনি ঘরোয়া গল্পই বলবেন। সেটা একটা প্রীতির ব্যাপার হবে, সেখানে পদমর্যাদার কোনো ব্যাপার থাকবে না। তাই তিনি কাগজ কলম নিয়ে লিখতে বসেছিলেন এবং লিখলেন তার শৈশবের স্কুলের স্মৃতিতে যে অঙ্কের মাস্টারমশাই এক বিভীষিকাময় রূপ নিয়ে বহুদিন পর্যন্ত তাকে তাড়া করে বেরিয়েছিল, সেই মাস্টারমশাইকে নিয়ে। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর একেবারে কাছাকাছি। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন, ছবিটা যা ফুটলো, কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটির সম্পর্কে কথক কী তুলে ধরেছেন গদ্যে? 3 নাম্বার দেওয়া হয়েছে। তারপরের ঠিক প্যারাটাতেই দেখো, তাহলে কথক সুকুমার তার শৈশবের স্মৃতি নিয়ে পত্রিকার ফরমাস অনুযায়ী বাধ্য হয়ে যখন একটা ঘরোয়া পরিমণ্ডলের মধ্যেই তার লেখাটা বেরোবে মনে করে লিখতে বসলেন। এভাবেই কিন্তু প্রসঙ্গটাকে সংক্ষেপে এভাবে উত্তরে তুলে দিতে হবে। লিখতে বসলেন এবং লেখাটাও যখন সম্পূর্ণ করলেন, তখন সেই লেখাটিকেই এখানে ছবি বা একটা চিত্র আকারে কথক উপস্থাপন করেছেন। সেটি খুব একটা উজ্জ্বল ছিল না, কেননা লেখবার সময় কথক স্বাভাবিকভাবেই তার কল্পনার বিষয়বস্তুকে সেই লেখায় মিশিয়েছিলেন লেখাটার সৌন্দর্য বা গুরুত্ব বৃদ্ধির জন্য। এমনকি কিছু সদুপদেশও তিনি সংযোগ করেছিলেন, বর্ষণ করেছিলেন। মূল কথা তিনি তার লেখার মাধ্যমে যে ফুটিয়ে তুলেছিলেন যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, যেটা তার শৈশবে শ্রেণীকক্ষে অঙ্কের মাস্টারমশাই করতেন। তাতে কথক মনে করেছেন যে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে বা করা যায় না, কখনোই সম্ভব নয়, বরং গাধাটা সেখানে পঞ্চত্ব লাভ করে, অর্থাৎ তার অস্তিত্বেরই বিনাশ ঘটে। এবং তার প্রমাণ স্বরূপ তিনি নিজেরই অভিজ্ঞতা দিয়ে বোঝাতে চেয়েছেন যে মাস্টারমশাইয়ের যতই প্রহার করুন না কেন কথক সুকুমারকে অঙ্ক শেখাতে পারেননি, সে বিষয়ে তিনি ব্যর্থ হয়েছেন। বরং তিনি যা শিখেছিলেন বা যেটুকুনি তার জানার মধ্যে ছিল সেই বিষয়ের প্রতি বা মাস্টারমশাইয়ের বিভীষিকাময় স্মৃতি মনের মধ্যে বারবার জেগে ওঠার কারণে সমস্ত কিছুই তিনি হারিয়ে ফেলেছেন সেই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা। তা এভাবেই সেই লেখাটার মধ্যে পত্রিকার ফরমাস অনুযায়ী তিনি যে লেখাটি লিখেছিলেন তার ছেলেবেলার গল্প হিসেবে,
সেই লেখাটির বিষয়বস্তু এভাবেই এখানে ফুটে উঠেছিল। তাহলে 3 নম্বরের প্রশ্নের উত্তর এভাবে আমরা দেব। এর পরের প্রশ্ন দেখো 8-এর দাগে, মাস্টারমশাইয়ের কাছে থেকে এইটুকুই আমার নগদ লাভ। কথকের এই ধরনের মন্তব্যের প্রাসঙ্গিকতা লেখো। এটায় 5 নাম্বার আছে। তাহলে মাস্টারমশাই বলতে এখানে বোঝানো হয়েছে কথক সুকুমার ও তার সহপাঠীদের শৈশবের স্কুলের অঙ্কের মাস্টারমশাই, যিনি শাসন তর্জন বা নানান রকম ভর্ৎসনার মাধ্যমে ছাত্রদেরকে কঠোর অনুশাসনে বেঁধে রাখতেন এবং প্রহারও করতেন, সেই সঙ্গে বা তার ছাত্রদের পুরুষ মানুষ হিসেবে অঙ্ক করতে না পারা বা প্রহারের ফলে চোখের জল ফেলা, এইসব কোনো বিষয় তিনি কোনোভাবে প্রশ্রয় দিতে পারতেন না, হুঙ্কার ছাড়তেন। তা এই যে মাস্টারমশাইয়ের যে এই স্বভাব বা তার যে এই অনুশাসনের পদ্ধতি, তা কথকের মনের মধ্যে এতটাই গভীরভাবে প্রভাব ফেলেছিল এবং এতটাই দুর্বিষহভাবে মাস্টারমশাইয়ের স্মৃতি একটা সময় পর্যন্ত কথক বয়ে এনেছিলেন যে তিনি তখন এমএ পাস করে গেছেন বা তখন তিনি কলেজে বাংলা পড়ান, সে সময়ও তিনি সেই মাস্টারমশাই স্বপ্ন দেখছেন বা মাস্টারমশাইকে স্বপ্নে দেখছেন ঠিক একই রুদ্র রূপ নিয়ে। ফলে দেখা যাচ্ছে যে এই মাস্টারমশাই কথক সুকুমারের মনের একটা বড় জায়গা জুড়ে ছিল। এমনকি এই মাস্টারমশাইয়ের কাছ থেকে যে স্মৃতিটা, সেটা খুবই কোনোভাবেই কোনো মাধুর্যপূর্ণ নয়। তাই এই মাস্টারমশাইয়ের কাছ থেকে প্রাপ্তির কোনো সংযোগ নেই, এটা কথকের কাছে সুনিশ্চিত। কিন্তু পরবর্তী সময় এক পত্রিকার ফরমাসে ওই ছেলেবেলার গল্প বলতে গিয়ে ওই মাস্টারমশাইয়ের সম্পর্কে তার স্মৃতি তুলে ধরতে গিয়ে পত্রিকার কর্তৃপক্ষর কাছ থেকে দক্ষিণাস্বরূপ 10 টাকা পেয়েছিলেন। এই প্রসঙ্গেই এই বিষয়ের অবতারণা, যে মাস্টারমশাইয়ের কাছ থেকে বিভীষিকাময় স্মৃতি তিনি অনেক দিন পর্যন্ত বয়ে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু নগদ লাভ তার হয়েছিল পত্রিকার কাছ থেকে পাওয়া 10 টাকা দক্ষিণা স্বরূপ তার লেখার জন্য। তাহলে 5 নাম্বার ছিল এই প্রশ্নটাতে। দেখো এভাবে কিন্তু আমাদের মাস্টারমশাই কী ধরনের মানুষ ছিলেন, তার স্মৃতিটা কেমন ছিল, যেখান থেকে প্রাপ্য কোনো কিছুই কথকের ছিল না, কিন্তু শেষমেশ দেখা গেল সেই স্মৃতির বিবরণ তুলে ধরার কারণে একটা প্রাপ্তি তার ঘটল। দুটো দিক তুলে ধরে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে হবে, এই কারণে এখানে উত্তরের পরিসরটা একটু বড় হবে। এরপরে 9-এর দাগের প্রশ্ন দেখো, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কে কোন সুযোগ কেনই বা ছাড়তে পারলেন না? তাহলে এরপরে এখানে তোমাদের টেক্সটে যে পোর্শনটা রয়েছে দেখো, অনেক দিন হয়ে গেছে, এখানে মাস্টারমশাইয়ের স্মৃতি নিয়ে অনুশীলন করার মতো আর অবকাশ সুকুমারের জীবনে নেই, কেননা তার বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা জীবনে উপস্থিত হয়েছে এবং বর্তমানে তার আশেপাশে যে বাস্তবের প্রয়োজন সেটা মেটানোর দাবিটাই তার কাছে প্রবল হয়ে দাঁড়িয়েছে। ফলে স্মৃতির রোমন্থন করার অবকাশ সুকুমার আর জীবনে পান না। এরপর হঠাৎ করে এক সময় বাংলাদেশের এক প্রান্তের এক কলেজ থেকে ডাক এসেছিল বার্ষিক উৎসবের সেখানে আতিথ্য গ্রহণের জন্য এবং বক্তৃতা দেওয়ার জন্য। এই উপলক্ষে সুকুমার মনে করেন যে বিনা পয়সায় বেশ বেড়ানো যায় এবং কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনা মেলে। কলকাতায় যিনি অতি সামান্য ব্যক্তি, তিনি অন্য স্থানে দূরবর্তী স্থানে গিয়ে রাজকীয় সম্মান লাভ করেন। সে প্রসঙ্গেই বলছেন এখানকার চড়ুই পাখি, অর্থাৎ তিনি যে স্থানে সেখানে তিনি অতি সামান্য নগণ্য, অন্যত্র বা দূরবর্তী স্থানে গিয়ে তিনি রাজহংসের সম্মান পান, সেখানে বিশেষ সম্বর্ধনা পান। তাই কলকাতা থেকে মনে করেছেন সুকুমার যে কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় ততই তার যে তার মতো নগণ্য মানুষের কাছে সম্মান বা সম্বর্ধনার বহরটা আরও বিস্তার লাভ করে। এ কারণেই তিনি সেই বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের অনুষ্ঠানের আহ্বানে সাড়া দেওয়ার বা সেখানে যাওয়ার সুযোগটা ছাড়তে পারলেন না। এটা 3 নম্বরের প্রশ্ন ছিল। এর পরের দাগের প্রশ্ন দেখো, এটা 3 নাম্বার ছিল। 10-এর দাগের প্রশ্ন, এখানে বলা হচ্ছে সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সভায় বক্তা কিভাবে আপ্যায়িত হয়েছিলেন এবং তার বক্তৃতার প্রভাব সভায় কিভাবে পড়েছিল, এটাও 3 নাম্বার। তাহলে সবাই কিভাবে আপ্যায়িত হয়েছেন, দেখো যে অংশটা আমরা উত্তর হিসেবে পড়লাম তার ঠিক পরের প্যারাতেই ওখানে রয়েছে উত্তরটা।
যে সভায় অর্থাৎ এই বাংলাদেশের এক প্রান্তের এক কলেজে বার্ষিক উৎসবে তিনি যখন বিশেষ অতিথি হিসেবে আপ্যায়িত এবং বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত, সেখানে উপনীত হতেই তার চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস লক্ষ্য করলেন সুকুমার। ছেলেরা তো এসেছিলই, সেই সঙ্গে দু চারজন সম্ভ্রান্ত ব্যক্তিও এসে বিনীতভাবে আলাপ করে গিয়েছিলেন সুকুমারের সঙ্গে। কয়েকখানি অটোগ্রাফের দেওয়ার সুযোগও সুকুমার লাভ করেছিলেন। তিনি রোমাঞ্চিত কলেবরে স্বাক্ষর প্রদানের সঙ্গে সঙ্গে কিছু বাণীও বিতরণ করলেন। ব্যক্তি হিসেবে তিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ বা মূল্যবান বলে ভাবতে লাগলেন, যেটা এর ইতিপূর্বে তিনি কখনোই অনুভব করেননি। তাহলে এভাবে তিনি সবাই আপ্যায়িত হয়েছিলেন। এবং কিভাবে বক্তৃতা করলেন না, বক্তৃতায় দেখা গেল যে রবীন্দ্রনাথের থেকে তিনি 12টি উদ্ধৃতি সংযুক্ত করেছিলেন, বা একটি ইংরেজি কোটেশনও তিনি সংযুক্ত করেছিলেন, যেটা তার ঠিক খেয়াল ছিল না, কিন্তু তিনি বার্নার্ড শয়ের নামে চালিয়ে দিয়েছিলেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে উদ্দীপিত করার জন্য বা জাগ্রত করার জন্য টেবিল চাপড়ে এমনভাবে বক্তৃতা শেষ করলেন যে অল্পের জন্য ফুলদানিটা পড়ে যাওয়া থেকে রক্ষা পেল। আর সেই সঙ্গে শুরু হলো হল ফাটানো হাততালি, যাতে কান বন্ধ করার উপক্রম দেখা দিল। বুড়ো প্রিন্সিপাল স্যারও এসে বয়স্ক প্রিন্সিপাল স্যারও এসে মুগ্ধ হয়ে তার বক্তৃতার প্রশংসা করে গেলেন, এবং উপস্থিত ছাত্ররাও ভীষণভাবে খুশি এবং বিস্মিত হয়েছিল তাদের সেখানে সুকুমারের সেই বক্তব্য শোনার পরে। তাই এভাবেই সবাই জাঁকিয়ে বক্তৃতা করেছিলেন গল্পের কথক সুকুমার। তাহলে আজকে দেখো তোমাদের কাছে 5টা প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করো। এর পরের পর্বে আশা করছি গদ্যটা আমরা শেষ করে ফেলব।